নমস্কার, আমি শিলা দাশগুপ্তা। বাংলাদেশের চট্টগ্রাম থেকে হৃদবাকের সবাইকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। পল্লবদার আমন্ত্রণে আমি হৃদবাকের আড্ডায় অংশগ্রহণ করতে পেরে সত্যি নিজেকে ধন্য মনে করছি। করোনা ভাইরাসের আক্রমণে সারা বিশ্ব আজ স্তম্ভিত। এই সময় আমরা সবাই একসাথে একমতে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ব। একটা সুন্দর পৃথিবী, প্রকৃতিরকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে একটা সুন্দর পৃথিবী গড়ব, এই প্রত্যয় নিয়েই আমরা কিন্তু সবাই একসাথে মিলিত হয়েছি এই আড্ডায়। আমি বাংলাদেশের চট্টগ্রামেরই একজন বিখ্যাত কবি ফণী বড়ুয়ার কথা ও সুরে একটা গণসঙ্গীত পরিবেশন করছি। চল রে ভাই উজান বাইয়া যায়, চল রে চল রে ভাই উজান বাইয়া যায়। শোষণবিহীন সুখী সমাজ, শোষণবিহীন সুখী সমাজ গঠন করতে হাত মিলায়, উজান বাইয়া যায়। চল রে উজান বাইয়া যায়। সংগঠিত হতে হবে কৃষক শ্রমিক নিরক্ষর, জেলে তাঁতি কামার কুমার দিন মজুরে পরস্পর। সংগঠিত হতে হবে কৃষক শ্রমিক নিরক্ষর, জেলে তাঁতি কামার কুমার দিন মজুরে পরস্পর। শ্রেণী সংগ্রাম না হইলে শোষণে কি মুক্তি মিলে, শ্রেণী সংগ্রাম না হইলে শোষণে কি মুক্তি মিলে। অশিক্ষা অজ্ঞতার পুরে সংগ্রামী চেতনা নাই, উজান বাইয়া যায়। চল রে উজান বাইয়া যায়। চারিদিকে গুন্ডা রাজ্য, টাউটনির আক্রমণ, শোষক শ্রেণী সমর্থনে করে স্বার্থ অন্বেষণ। চারিদিকে গুন্ডা রাজ্য, টাউটনির আক্রমণ, শোষক শ্রেণী সমর্থনে করে স্বার্থ অন্বেষণ। তোমরা আজ ভয়ে ভীত, সংকীর্ণ মন মাথা নত, তোমরা আজ ভয়ে ভীত, সংকীর্ণ মন মাথা নত। শত্রু হবে পরাজিত, করলে বাঁচিবার লড়াই, উজান বাইয়া যায়। চল রে উজান বাইয়া যায়। না বুঝিলে শ্রেণীগত শোষণ নীতির বঞ্চনা, বুঝিবে না নিত্য সংকট দারিদ্রতার যন্ত্রণা। না বুঝিলে শ্রেণীগত শোষণ নীতির বঞ্চনা, বুঝিবে না নিত্য সংকট দারিদ্রতার যন্ত্রণা। গণতন্ত্রের ষড়যন্ত্র গোপন রাখে স্বৈরতন্ত্র, গণতন্ত্রের ষড়যন্ত্র গোপন রাখে স্বৈরতন্ত্র।
নাই, উজান পাইয়া যায়, চল রে উজান পাইয়া যায়। সংগঠিত আন্দোলনে জনতার হইবে যায়, সমাজতন্ত্রের সূর্য হাসে, মেঘ দেখে করিস না ভয়। সংগঠিত আন্দোলনে জনতার হইবে যায়, সমাজতন্ত্রের সূর্য হাসে, মেঘ দেখে করিস না ভয়। বহু জালে অত্যাচারী আন্দোলনে চাপে পড়ে, বহু জালে অত্যাচারী আন্দোলনের চাপে পড়ে, গদি ছাড়ি ধুলাই পড়ে গড়াইতে দেখতে পাই, উজান পাইয়া যায়, চল রে উজান পাইয়া যায়। শোষণবিহীন সুখী সমাজ, শোষণবিহীন সুখী সমাজ গঠন করতে হাত মিলায়, উজান পাইয়া যায়, চল রে উজান পাইয়া যায়। নমস্কার, আমার নাম রাজা মুখোপাধ্যায়। আমরা লকডাউনের মধ্যে বাস করছি, আজ প্রায় 43-44 দিন হলো। তো লকডাউন এই শব্দটার সঙ্গে আমরা পরিচিত ছিলাম না, কিন্তু হলাম, একটা বিশেষ কারণে হলাম। কিন্তু হলামই যখন, এই যে সময় গৃহবন্দী হয়ে থাকার এই যে বিপুল সময়, তা আমরা কাটাবো কিভাবে? এটা একটা চ্যালেঞ্জের মতো প্রায় আমাদের প্রত্যেকের কাছে। তো বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে সময়টা কাটাচ্ছেন। কেউ বই পড়ছেন, কেউ গান শুনছেন, কেউ বাড়ি থেকে অফিসের কাজ করছেন, বা কেউ রান্নাও করছেন বা অন্য কাজ করছেন। এরকম একটা সময়ে সুস্মিতা বসু সিং, ঋতবাক প্রকাশনের কর্ণধার, তিনি একটা অদ্ভুত প্রস্তাব নিয়ে এলেন। তার মাথায় সবসময় এরকম নানা রকম আইডিয়া গজগজ করে, এবং তিনি একটা অনুষ্ঠান পরিকল্পনা করলেন যেখানে এই প্রকাশনার সঙ্গে যারা যুক্ত তারা কিছু বলবেন অথবা পাঠ করবেন। তো আমাকেও সেই সুযোগ দেওয়া হয়েছে। আমি নিজে কবি নই, কিন্তু কিছু পড়তে বলা হলে প্রথমেই আমার কবিতার কথা মনে হয়, কারণ আমি মনে করি কবিতার যে ক্ষমতা তা আর কোনো শিল্প মাধ্যমের নেই। কবিতা যেভাবে মানুষকে উদ্বেলিত করতে পারে, একমাত্র সম্ভবত সিনেমার সঙ্গে তার তুলনা চলে, কিন্তু এছাড়া আমি সরাসরি আর কোনো তুলনার কথা ভাবতে পারি না। আমি আমার প্রিয় কবিদের থেকে নির্বাচিত কয়েকটি কবিতা পড়ব, 3টি, বেশি নয়। তারপর সুস্মিতা সেগুলিকে তার সুবিধার মতো এডিট করে নেবেন। যদি সময় বেশি হয়ে যায় তিনি কাটছাঁটও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি শুরু করছি আমার প্রথম কবিতা। আমার এক প্রিয় কবি, এবং তার চেয়ে বড় কথা একটি প্রিয় কবিতা, সম্ভবত বাংলা সাহিত্যে, বাংলা কবিতার ইতিহাসে একটি উল্লেখযোগ্য কবিতা। কবিতাটির নাম অমল কান্তি, কবির নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অমল কান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম,
কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। আমার পরের কবিতা পূর্ণেন্দু পত্রীর। আমি মনে করি এটা আমাদের একটা বিরাট ক্ষতি, এত বড় মাপের একজন কবি, একজন শিল্পীকে অকালে হারিয়ে ফেলা। তার একটি কাব্য সংকলন আছে, কথোপকথন 1 এবং 2, যার মধ্যে অনেক টুকরো টুকরো কবিতা আছে। তার একটি কবিতা আমি পড়ছি। কবিতাটির নাম কথোপকথন 4। এই পুরো বইটাই, এই পুরো সংকলনটাই একটা সংলাপ, একটা দুজন মানুষের মধ্যে যেন কথা হচ্ছে, এইভাবে এইটা কল্পনা করে লেখা। একটি পুরুষ এবং একটি নারী। যে কোনো একটা ফুলের নাম বলো, দুঃখ। যে কোনো একটা নদীর নাম বলো, বেদনা। যে কোনো একটা গাছের নাম বলো, দীর্ঘশ্বাস। যে কোনো একটা নক্ষত্রের নাম বলো, অশ্রু। এবার আমি তোমার ভবিষ্যৎ বলে দিতে পারি, বলো। খুব সুখী হবে জীবনে, শ্বেত পাথরে পা, সোনার পালঙ্কে গা, এগোতে 7 মহল, পিছতে 7 মহল, ঝর্ণার জলে স্নান, ফোয়ারার জলে কুলকুচি। তুমি বলবে সাজবো। বাগানে মালিনীরা গাঁথবে মালা, ঘরে দাসীরা বাটবে চন্দন। তুমি বলবে ঘুমোবো। অমনি গাছে গাছে পাকুয়া স্থান পোড়া, অমনি জ্যোৎস্নার ভিতরে 1 লক্ষ নর্তকী, সুখের নাগরদোলায়। এইভাবে অনেক দিন। তারপর বুকের ডান পাঁজরে গর্ত খুঁড়ে খুঁড়ে, রক্তের রাঙা মাটির পথে সুরঙ্গ কেটে কেটে একটা সাপ, গায়ে বালুচরির নকশা, নদীর বুকে ঝুঁকে পড়া, লাল গোধূলি তার চোখ, বিয়ে বাড়ির ব্যাকুল নহবত তার হাসি, দাঁতে মুক্ত দানার মতো বিষ, পাকে পাকে জড়িয়ে ধরবে তোমাকে, যেন বটের শিকড় মাটিকে ভেদ করে যার আলিঙ্গন। ধীরে ধীরে তোমার সমস্ত হাসির রং হলুদ, ধীরে ধীরে তোমার সমস্ত গয়না সোনার গয়নায় শ্যাওলা, ধীরে ধীরে তোমার মখমল বিছানা ফোঁটা ফোঁটা বৃষ্টিতে সাদা। সেই সাপটা বুঝি তুমি না, তবে স্মৃতি। বাসর ঘরে ঢোকার সময় যাকে ফেলে এসেছিলে পোড়া ধূপের পাশে। আমার নমামি, শিবাজী বন্দ্যোপাধ্যায়। নকর্তার বউ শান্তি, আমার নমামি। পানের ডিবের মতো তামাটে সবুজ। বলতেন মাঝে মাঝে রান্নাঘরে অন্ধকারে দুধ জাল দিতে দিতে, অথবা গোয়ালে পুড়ন্ত ঘুঁটের ধোঁয়া, ছোবড়ার ভস্য ছাই মশার আড়তে। ঠাকুর দালান জুড়ে ভাসুর দেওর, কার পাতে কটা মাছ, আঁশ গনে বিড়ালাক্ষী কিশোরী ননদ। এরই মধ্যে এত সব হেসেলি হিসেব কারবার। বাজারের ডালা উল্টে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া থোর বড়ি লঙ্কা, আরো যা আনাজ।
এত ধূম বিপর্যয় দীর্ঘসূত্রী কীর্তি কেলেঙ্কার, চরম চূড়ান্ত গোলকাণ্ডের ভিতর বলতেন তিনি প্রায়। চোখের গভীরে তাঁর দেখা যেত কালো গরখাই, নাচিয়ে ভ্রু যেই মামি বাড়ির ছোকরা কারো কানে বলতেন ফিসফাস, লোককেও সুবিধের নয়। নমস্কার। নমস্কার বন্ধুরা, আজ বোন সুস্মিতার ডাকে আমি তোমাদের কাছে হাজির হয়েছি কবিতা নিয়ে। তবে নিজের কবিতা নয়, আজ আমি হাজির হয়েছি রবীন্দ্রনাথের একটি কবিতা নিয়ে। এখন তো কবিপক্ষ, আর আমি বাচিক শিল্পী নই বা প্রথাগত কোনো শিক্ষা আমার নেই। কবিতা ভালোবাসি, কবিতা পড়তে ভালোবাসি, সেই জন্যই আজ তোমাদের কাছে হাজির হলাম। কবিতার নাম অনাবশ্যক। কাশের বনে শূন্য নদীর তীরে আমি এসে শুধাই তারে ডেকে, একলা পথে কে তুমি যাও ধীরে, আঁচল আরে প্রদীপ খানি ঢেকে। আমার ঘরে হয়নি আলো জ্বালা, দেউটি তব হেথায় রাখো বালা। গধূলিতে দুটি নয়ন কালো, ক্ষণিক তরে আমার মুখে তুলে, সে কহিল ভাসিয়ে দেব আলো। দিনের শেষে তাই এসেছি কুলে। চেয়ে দেখি দাঁড়িয়ে কাশের বনে, প্রদীপ ভেসে গেল অকারণে। ভরা সাজে আধার হয়ে এলে আমি এসে শুধাই ডেকে তারে, তোমার ঘরে সকল আলো জেলে এ দীপখানি সঁপিতে যাও কারে। আমার ঘরে হয়নি আলো জ্বালা, দেউটি তব হেথায় রাখো বালা। আমার মুখে দুটি নয়ন কালো, ক্ষণিক তরে রইল চেয়ে ভুলে। সে কহিল আমার যে আলো, আকাশ প্রদীপ শূন্যে দেব তুলে। চেয়ে দেখি দাঁড়িয়ে গগন কোণে, প্রদীপ ভেসে গেল অকারণে। অমাবস্যা আধার দুই পহরে আমি এসে শুধাই তারে গিয়ে, ওগো তুমি চলেছ কার তরে, প্রদীপখানি বুকের কাছে নিয়ে। আমার ঘরে হয়নি আলো জ্বালা, দেউটি তব হেথায় রাখো বালা। অন্ধকারে দুটি নয়ন কালো, ক্ষণিক মোরে দেখল চেয়ে তবে। সে কহিল এনেছি এই আলো, দীপালিতে সাজিয়ে দিতে হবে। চেয়ে দেখি লক্ষ দ্বীপের সনে, দীপখানি তার জলে অকারণে। নমস্কার। নমস্কার, আমি শর্মিষ্ঠা। ঋতুবাকের আড্ডায় আজ চলে এসেছি সুস্মিতার আমন্ত্রণে। লকডাউনে বিশ্বব্যাপী এই অতিমারীর পরিস্থিতিতে মন মেজাজ একেবারেই ভালো নেই, কিন্তু সুস্মিতা গল্প পাঠ করতে বলেছে। একটু মজার গল্পই পাঠ করা যাক আজকে। একটু হালকা হওয়া তো দরকার। গল্পের নাম মধুরেণু সমাপয়েত। তোমাদের গোছগাছ সব কমপ্লিট তো? টিকিট, আইডেন্টিটি প্রুফ সব গুছিয়ে নিয়েছো? অ্যান্টিকুইটি ব্লুর গ্লাসটা নীলাদ্রির দিকে এগিয়ে দিতে দিতে রুম্পাকে জিজ্ঞাসা করল পরিচিত। এই টিকিটের কপি তো আমার কাছে। আমাদের 5 জনের টিকিট তো একসঙ্গেই কেটেছি। আমার আর তিতির আধার কার্ডও একসঙ্গেই আমার পার্সে নিয়েছি। নীল, তোমাদের আইডি প্রুফগুলো বরং আমার কাছে দাও, একসঙ্গেই রাখি। এক পেগেই বেশ মৌতাত এসেছিল। দ্বিতীয় পেগটা হাতে নিয়েই হঠাৎ মাথাটা ঝনাত করে ঘুরে উঠল নীলাদ্রির। টেবিলের উপরে রাখা পার্সের ভিতর থেকে শুধু ওর আর কুকুরের আধার কার্ডটা বেরিয়ে এলো। সামনে দাঁড়িয়ে মেজশালী বলে উঠল, এ কি, টুম্পার আধার কার্ড কই?
নেশা টেশা মাথায় উঠল নীলের। সুটকেস ব্যাগ হাঁটকেও যখন টুম্পার কোনো আইডেন্টিটি প্রুফ পাওয়া গেল না, যথারীতি টুম্পাকে কেয়ারলেস, ইরেসপন্সিবল বলে চিৎকার করতে শুরু করলো নীলাদ্রি। টুম্পাও কি কম যায় কিছু? আমি কি করে জানবো তুমি আমার আধার কার্ডটা নাওনি? আমাকে একবারও বলেছিলে ওটা ব্যাগে ঢোকাতে? সব সময় আমার ঘাড়ে দোষ চাপানো না? এরপর গত 25 বছরে আবিষ্কৃত নীলের 25,000 ভুল বা দোষের ফিরিস্তি দিতে বসল নির্ভুলভাবে। দাম্পত্যের চিরাচরিত ফর্মুলা অনুযায়ী আসল সমস্যা থেকে 180 ডিগ্রি ঘুরে গিয়ে কার দায়িত্ব জ্ঞানহীনতা বেশি এবং কে সংসারের অনুপযুক্ত তার চুলচেরা বিশ্লেষণ চলতে লাগলো উচ্চগ্রামে। ঘটনার আকস্মিকতায় অরিজিৎ রুম্পা দুজনেই একটু ভেবলে গিয়েছিল। এবার ফিল্ডে নামলো রুম্পা। চুপ, অনেক হয়েছে, এবার থামো দুজনেই। স্বভাবসিদ্ধ দিদিগিরির ফর্মে ওদের থামিয়ে দিয়ে দিল। এখন রাত 8টা, সকাল 11টায় ফ্লাইট। টুম্পা কিভাবে যাবে ভেবেছো কিছু? এয়ারপোর্টে তো ঢুকতেই দেবে না ওকে। আচ্ছা, আমাদের 4 জনের একটু আধার কার্ড আছে, টুম্পাকে একটু কনসিডার করবে না? মিনমিন করে নীলাদ্রি কথাটা বলতেই ঘাড় নাড়ল অরিজিৎ। না, কাল ঢাকা এয়ারপোর্টে ব্লাস্ট হয়েছে, সব এয়ারপোর্টে রেড অ্যালার্ট জারি করেছে। এখন কয়েকদিন সিকিউরিটি খুব কড়া, কিছুতেই অ্যালাউ করবে না। ওভাবে হবে না, টুম্পার একটা আইডেন্টিটি প্রুফ জোগাড় করতেই হবে। আজ বিকেলে টুম্পা আর পুপুনকে নিয়ে আসানসোল থেকে কোন্নগরে মেজশালী রুম্পার বাড়িতে এসেছে নীলাদ্রি। পরশু পুনাতে বড়শালী ঝুম্পার ছেলে বুবুনের বিয়ে। রুম্পা আর ওর মেয়ে তিতির সঙ্গে মুম্বাই হয়ে ওদের পুনা যাওয়ার কথা। একটা পার্সোনাল কাজ পড়ে যাওয়ায় অরিজিৎ অবশ্য যেতে পারছে না ওদের সঙ্গে। বেশ ফুরফুরে মেজাজেই দুই ভাইরা জুলাই মাসের বৃষ্টিমুখর সন্ধ্যেটা সেলিব্রেট করতে বসেছিল। এমন সময় এই আধার বিভ্রাট। কাল সকাল 9টায় রিপোর্টিং, এর মধ্যে আইডি প্রুফ জোগাড় করা কি সম্ভব? আসলে কেসটা কি চেয়েছে নীল। গত সপ্তাহে পুপুনকে কলেজে ভর্তি করতে ব্যাঙ্গালোর গিয়েছিল নীল আর পুপুন। ওদের দুজনের আধার কার্ড নীলের পার্সেই ছিল। 3 দিন পরেই আবার মুম্বাই যাবে বলে পার্স থেকে বের করে। ভেবেছিল টুম্পারটাও ঢুকিয়ে নেবে, তালেগুলো ভুলে গেছে। টুম্পাও খেয়াল করেনি, কারণ এই সমস্ত ডকুমেন্টস নীলের হেফাজতেই থাকে। আচ্ছা, ছোটদা তো গেজেটেড অফিসার, ওর প্যাডে যদি একটা সার্টিফিকেট লিখে দেয় তাহলে? রুম্পা বলল। ছোটদা মানে শুভজিৎ ওর দেওর, ওদের পাশের বাড়িতেই থাকে। তা অবশ্য চেষ্টা করে দেখা যেতে পারে। টুম্পার 1 কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাও, ওটা কিন্তু মাস্ট, অরিজিৎ বলল। কিন্তু আবারও নীলের পার্স থেকে নীল আর পুপুনের ছবি বেরোলেও টুম্পার কোনো ছবি বেরোলো না। তোমরা 4 জন চলে যাও, আমার আর যাওয়া হবে না, কাঁদো কাঁদো স্বরে বলে উঠল টুম্পা। তুই না গেলে আমরা কেউই যাব না, বোকার মতো কাঁদিস না তো, রুম্পা নীলকে বলল। আচ্ছা, তোমার কাছে টুম্পার আধার কার্ডের কোনো সফট কপি নেই? ওটার একটা হার্ড কপি বের করে তো নেওয়া যায়। 9টা বাজে, এখনো পাড়া সাইবার ক্যাফেগুলো খোলা আছে। ওগুলো তো আমার অফিসের ডেস্কটপে। বাড়ির কম্পিউটারেও আছে বোধহয়, কিন্তু পাবো কি করে? দেখেছিস সত্যি, রাত দিন মোবাইল ঘাটছে, হোয়াটসঅ্যাপ ফেসবুক করছে, অথচ কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস ওর মধ্যে নেই। টন মেরে ফেলে দিতে ইচ্ছে করে আপদটাকে। নিজের মোবাইলে রাখুনি কেন? আমি নিষেধ করেছিলাম? নিজে মোবাইল নিয়ে কি করো সারাদিন? আবার একটা দাম্পত্য কলহের সূচনা হওয়ার আগে পুপুন বলল, মা, বাড়ির একটা চাবি রিক্তের বাড়িতে আছে না? আমি রিককে আমার কম্পিউটার খুলে বাবাকে মেল করে দিতে বলছি। রিক ওদের প্রতিবেশী, পুপুনের প্রাণের বন্ধু। প্রায় মিনিট 45 পরে রিক জানালো, এতক্ষণ তন্ন তন্ন করে খুঁজেও ও ডকুমেন্টসে আধার কার্ডের ফাইলটা পাইনি। বাবা, তার মানে তুমি ফাইলটা বাড়ির কম্পিউটারে আপলোডই করো। টুম্পা নীলের দিকে এমন ভাবে তাকালো যেন সে মানুষকে খুন করে এসেছে। এইভাবে বিয়ে বাড়ি যাওয়াটা বন্ধ করলে তুমি? কেঁদেই ফেলবে টুম্পা। দাঁড়াও, লাস্ট ট্রাই করে দেখি, বটকবেল যদি অফিসে গিয়ে আমার কম্পিউটার খুলে ফাইলটা মেল করতে পারে। প্রায় 3 বার কল করার পর নীলের কলিগ সন্দীপ বটকবেল ফোনটা ধরলেন। তিনি তখন সস্ত্রীক ক্লাবে একটা পার্টিতে রয়েছেন।
ডিনারের পর বাড়িতে বউকে নামিয়ে অফিসে ঢুকতে ঢুকতে তার প্রায় রাত 12টা বেজে গেল। নীলের মোবাইলে চোখ রেখে তখন চাতকের মতো বসে সবাই, বুকের মধ্যে লাবডুব, এটাই সেটা শেষ চেষ্টা। অবশেষে রাত 12:30 নাগাদ মেলটা এলো। সঙ্গে সঙ্গে ওটা টুম্পাকে ফরওয়ার্ড করে দিল নীল। রাত্রিরের খাওয়া মাথায় উঠেছে তখন। ওদের জন্য কত কিছু রান্না করেছিল রুম্পা। কোনো রকমে সেসব গলাধ্যকরণ করা হলো। সকাল 7টার মধ্যেই বেরিয়ে পড়তে হবে 9টায় রিপোর্টিং। কিন্তু তখনও যাওয়া নিয়ে একটা বিরাট প্রশ্ন চিহ্ন। এত কিছু করার পর ইয়াধার যদি অ্যালাউ না করে, হার্ড কপিও বের করা সম্ভব নয়। অত সকালে কোনো সাইবার ক্যাফেই খুলবে না। সারা রাত ঘুমই হলো না দুই বোনের। সকালে গাড়িতে উঠে রুম্পা বলে দিল টুম্পা না যেতে পারলে সেও যাবে না। নীল আর তিতি যেন পুপুনকে নিয়ে মুম্বাই চলে যায়। এয়ারপোর্টে পৌঁছেই দেখা গেল চারদিকে সিকিউরিটির লোকজন ঘুরঘুর করছে। একটা গেটে একজন লেডি সিকিউরিটিকে দেখে রুম্পা টুম্পার হাত ধরে টানল। মহিলা তো, নিশ্চয়ই সমস্যাটা বুঝবে, এই গেট দিয়েই ঢুকি চল। রুম্পার সমস্ত আশায় জল ঢেলে মোবাইলের দিকে না তাকিয়ে মহিলা বলে উঠে, मुझे ओरिजिनल आईडी चाहिए, आपका कोई वैलिड आइडेंटिटी हो नहीं है, आप नहीं जा सकते, उन 4 लोग अंदर जा सकते हैं। अरे आप देखिए तो सही, हमारे टिकट एक साथ है, ये मेरी मौसी है। तीती जोरे जोरे बोलते महिला ततधिक उच्च ग्रामे बोले, मुझको कागज की आईडी चाहिए, ये इंस्ट्रक्शन है मेरे ऊपर, एक काम कीजिए, आप लोग एयरलाइंस का ऑफिस में जाइए। অতএব সবাই মিলে দৌড় লাগালো এয়ারপোর্টের অন্য প্রান্তে এয়ারলাইন্স অফিসে। অরিজিৎ লাগেজ নিয়ে দাঁড়িয়ে রইল গেটের বাইরে। সেখানকার কাউন্টারের মেয়েটি সব শুনে বলল, দেখুন ইয়াধার ভ্যালিড কিনা সেই ইনস্ট্রাকশন আমাদের কাছে নেই। আসলে পরশু ব্লাস্টিং এর পর এখন রেড অ্যালার্ট রয়েছে, আমি কিচ্ছু করতে পারবো না। আপনারা বরং সিআইএসএফ এর অফিসে যান, অফিসার যদি অ্যালাউ করে দেখুন। আবার লোকজনকে জিজ্ঞেস করে আর এক প্রান্তে সিআইএসএফ এর অফিসে পৌঁছতে ঘড়ির কাঁটা প্রায় 10টা ছুঁয়েছিল। রুম্পা আর তিতি দরজা নক না করেই ঢুকে গেল ভেতরে। পিছনে বাকি 3 জন। 2 জন অফিসার বোধহয় কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। হঠাৎ এই ঝড়ের দাপটে হতবাক। সম্ভবত জুনিয়র অফিসারটি কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই তিতি, পুপুন আর রুম্পা ইংরেজি, হিন্দি আর বাংলায় মিশাইল ছুটতে লাগল। মেরি মৌসি, মাই মম, আমার বোন, সিনিয়র অফিসার হেসে ফেললেন। নির্ভেজাল বাংলায় বলে উঠলেন, যে কোনো একজন বলুন, সমস্যাটা কি? এতক্ষণে টুম্পা মুখ খুলল। স্যার, কালকে আমার বোনপোর বিয়ে পুনেতে। আমি, আমার হাজব্যান্ড, দিদি, ছেলে আর বোনঝির সঙ্গে যাচ্ছি মুম্বাই। 11টায় ফ্লাইট। বাকি সকলের আধার কার্ডও রয়েছে, শুধু আমার আইডেন্টিটি প্রুফটা আনতে ভুলে গেছি। কিন্তু ই আধার মোবাইলে আছে স্যার, কিন্তু আপনার লোকজন তো ওটা দেখতেই চাইছে না। আচ্ছা স্যার, আপনার কি আমাকে দেখে টেরারিস্ট মনে হচ্ছে? বলতে বলতে কেঁদেই ফেললো টুম্পা। অফিসার হেসে ফেললেন, চারদিকে যা চলছে, এটুকু প্রিকশন তো আমাদের নিতেই হয়, আপনাদের সুরক্ষার জন্য। ঠিক আছে, এক্ষুনি ওর সঙ্গে যান। জুনিয়র অফিসারকে ওদের সঙ্গে যাওয়ার ইঙ্গিত করে নিল। বোর্ডিং এর সময় তো পেরিয়ে যাবে, এবার তাড়াতাড়ি যান, আর কোনোদিন এমন ভুল করবেন না কিন্তু। এতক্ষণে নীল বলল, স্যার আপনাকে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো? জানাতে হবে না, আপনারা যান শিগগির, এরপর ফ্লাইট মিস করবেন। শেষ মুহূর্তে বোর্ডিং পাস করিয়ে সিকিউরিটি চেকিং এর পর বোর্ডিং এর কিউতে দাঁড়িয়ে টুম্পা খেয়াল করলো কেবিন লাগেজের অন্য ব্যাগগুলোর সঙ্গে নীল আর পুপুনের স্যুটের ব্যাগ দুটো নেই। নীলের হাতেই ছিল ওগুলো, সিকিউরিটি কাউন্টারে ফেলে এসেছে। দাঁত কিরমির করে উঠল টুম্পা। তিতি আর পুপুন দৌড়ে গিয়ে কাউন্টার থেকে ব্যাগগুলো আনতে ফ্লাইটের লাস্ট অ্যানাউন্সমেন্ট হলো। একেবারে সবার শেষে প্লেনের ভেতর ঢুকতেই দরজা বন্ধ হলো। আমি উইন্ডো সিটে বসছি, সর্দি তুই আমার পাশে বস, ওই লোকটা যেন আমার পাশে না বসে। সিট বেল্ট বেঁধে বসেও টুম্পার বিশ্বাস হচ্ছিল না ওরা সত্যি সত্যি মুম্বাই যাচ্ছে। প্লেন টেক অফের পরে নীল বদবদ সরে বলল, আলটিমেটলি আমরা যাচ্ছি তাহলে, সব ভালো যার শেষ ভালো। লোকজনকে বলার মতো একটা গল্প তৈরি হলো বটে। নীলের দিকে সত্যিকারের টেরারিস্টের মতো জ্বলন্ত চোখে তাকালো টুম্পা। আবার একটা দাম্পত্য কলহের সম্ভাবনা উঁকি দিচ্ছিল। তার আগেই ওদের দুজনের মাঝে বসে থাকা রুম্পা দুজনের মুখে দুখানা ক্যাডবেরি গুঁজে দিল।